রাজধানীতে একের পর এক খুনের ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিচারহীনতাই মূল কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা। এনইআইআর চালুর খবরে মুঠোফোনের দাম নিয়ে দুশ্চিন্তা। শুল্ক কমানোর দাবি, গ্রাহক ও ব্যবসা বান্ধব ব্যবস্থাপনার তাগিদ। বেগম খালেদা জিয়াকে নিতে আজও আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। স্লট বাতিলের আবেদন, অনিশ্চিত লন্ডন যাত্রা। ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ। মাঝারি ভূকম্পে জেলার বহু ভবন ধসে পড়ার শঙ্কা। দ্রুত পদক্ষেপের তাগিদ। এবং শীতের আমেজে গ্রামগঞ্জে রস খাওয়ার ধুম। নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি লাইবা জান্নাত, আমি গালিব ইবনে রিয়াজ। রাজনীতিতে আশঙ্কাজনক হারে বেড়েছে খুনের ঘটনা। একের পর এক নৃশংস ঘটনায় বেড়েছে আতঙ্ক। জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ সক্ষমতা বাড়ানোর কথা বললেও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সহিংসতা বাড়ার মূল কারণ বিচারহীনতা। অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হবে বলে শঙ্কা মানবাধিকার সংস্থাগুলোর। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। চারশো বর্গ কিলোমিটার আয়তনের এই শহর ঢাকা নানা অসঙ্গতিতে তিলোত্তমা তকমাটি হারিয়েছে বহু আগে। বিশ্লেষণ বলছে জনঘনত্বের এই শহর ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে। বিস্তৃত হচ্ছে পুরনো আন্ডারওয়ার্ল্ড বাহিনী। খুন শব্দটি ভেসে বেড়াচ্ছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শত্রুতা থেকে পূর্ব কল্পিত আধিপত্য বিস্তারে একে অপরের জীবন কেড়ে নিচ্ছে নির্মমভাবে। এই প্লেটে আমি ভাত খাই, এই প্লেটটা আমি ভালো করে ওরে ধুয়ে ওরে দিলাম, আর ওখান থেকে একটা প্লেট আনিয়ে ওর বন্ধুরে দিলাম, খাবার দিলাম। তৎক্ষণাৎ মনে ও খুব টের পায়া লাইছে। টের পায়া ও এন থেকে যখন ওই জায়গা খালি ঢুকছে আর আমার কইছে কেট লাগাও, এটা কইতে মনে করেন যে ওর মনে করেন যে একটা হতভম্ব অবস্থা। মাত্র হিসাব করে একটু দেখেন আপনারা, 8 থেকে 9 সেকেন্ডের মধ্যে সব মিশন শেষ। যে খুনের সাথে জড়িয়ে আছে রাজনীতি, প্রেম, আর্থিক দেনা পাওনা, কলহ, চাঁদাবাজি, বিরোধী মত দমন ও দখল সহ নানা ইস্যু। আর এতে বাবা মা হারাচ্ছেন তার সন্তানকে, কখনো সন্তান হচ্ছে পিতৃহারা। এমনি পোলাপানে মারামারি বাজে, তার মধ্যে একটা রাগ থেকে যা শরীরে। একজন আরে পাইলে জানে তোর লাগে মুদিন পারি না, আজকে পাইছি, ওই মারিয়া দিল আর কি। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বলছে 2025-এর জানুয়ারিতে দেশে খুন হয় 294 জন, ফেব্রুয়ারিতে 300, এপ্রিলে গিয়ে তা বেড়ে দাঁড়ায় 338 জনে, মেতে খুন হয় 341 জন, জুনে এ সূচক আরও বেড়ে গিয়ে সংখ্যা ঠেকে 344 জনে। জানুয়ারি থেকে অক্টোবর এই 10 মাসের পরিসংখ্যান বলছে গেল এক দশকের মধ্যে দেশে দৈনিক গড়ে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে চলতি বছর। তথ্য বলছে 2016 থেকে 24 এই 9 বছরে গড় খুন ছিল 8 থেকে 10 জন, কিন্তু 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত খুনের সংখ্যা এসে ঠেকে 2911টি। সেই হিসেবে দেশে গড় দৈনিক খুনের সংখ্যা বেড়ে দাঁড়ায় 11-তে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ছিল ডিএমপির কমিশনারের কাছে। জানালেন জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ তার সক্ষমতা বাড়াচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। নগরবাসীরা বলছেন মানুষ দিন দিন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে। সেই সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অবনতি হচ্ছে পারিবারিক সম্পর্কের। এতে বাড়ছে অপরাধের মাত্রা। আজ 10টার পরে ছিল আর চলাফেরা করা যায় না। গ্যারেজে এসেও অত্যাচার করে, রিক্সাওয়ালার কাছে মোবাইল টাকা নিয়ে ছিনতাই করে নিয়ে চলে যায়। আর বিশেষজ্ঞরা বলছেন সহিংসতা বাড়ার মূল কারণ দুর্বল আইনের শাসন ও বিচারহীনতা। আগে যে ভিকটিম হয়েছে সে এখন শক্তিশালী হয়েছে,
আর আগে যে অফেন্ডার বা অপরাধী ছিল সে এখন দুর্বল হয়েছে। তাহলে আগে যে দুর্বল ছিল সে যখন শক্তিশালী হবে সে তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কাউকে হত্যা করলে অথবা কারো কোনো কিছু দখল করলে সেটা মামলা হতেও পারে নাও পারে, মামলা হলে গ্রেপ্তার হতেও পারে নাও পারে। এখনই সময়, এই যে এখনই অপরাধ করার সময় যে কোড আনকোড, এই সময়টাকেই কিন্তু অপরাধীরা কাজে লাগাচ্ছে। নিহতদের স্বজনদের দাবি যে বুড়িগঙ্গার সমতল অঞ্চলে অবস্থিত শহর ঢাকা, সেখানে কৃষ্ণচূড়া, জারুল, কাশফুল ফুটুক। খুন শব্দটি প্রিয় এই শহর থেকে মুছে যাক, মানুষের মধ্যে ফিরে আসুক স্থিরতা আর সহমর্মিতা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। 16 ডিসেম্বর থেকে মুঠোফোনে NEIR সিস্টেম কার্যকর করতে যাচ্ছে সরকার। এতে রেজিস্ট্রেশন করতে হবে নতুন, ব্যবহৃত বা ভিন দেশ থেকে আনা ফোন। পুরো বিষয়টিতে মুঠোফোন সংযোজন কোম্পানি বেশি সুবিধা পেলেও অতিরিক্ত শুল্কের সংকট হবে আমদানিতে। এতে বাড়বে মুঠোফোনের দাম। ব্যবসায়ীরা বিষয়টিকে সাধুবাদ জানালেও শুল্ক কমানোর দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন NEIR সিস্টেম চালু করা প্রয়োজন, তবে তা যেন গ্রাহক ও ব্যবসায়ী বান্ধব হয় সেই নিশ্চয়তা দিতে হবে সরকারকে। নাজমুল সাকিবের প্রতিবেদন। মাত্র 15 থেকে 50 হাজারের মধ্যে এসব মুঠোফোন পাওয়া যাচ্ছে। 16 ডিসেম্বরের পর মুঠোফোনগুলোর মূল্য দাঁড়াবে 23 থেকে 78 হাজার টাকা। কিন্তু কেন দামে এমন হঠাৎ পরিবর্তন? 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR কার্যকর করতে যাচ্ছে সরকার। এতে রেজিস্ট্রেশন করতে হবে নতুন, ব্যবহৃত বা ভিনদেশ থেকে আনা মুঠোফোনগুলো। সেখানে মুঠোফোন ও সিমের রেজিস্ট্রেশন করতে হবে একই ব্যক্তির NID-তে। পুরো বিষয়টিতে 9টি মুঠোফোন সংযোজন কোম্পানি বেশি সুবিধা পেলেও সংকট হবে আমদানিতে। আমদানিতে বসবে প্রায় 57 থেকে 61% শুল্ক। আকাশচুম্বী দামে ফোন বিক্রি করায় চ্যালেঞ্জ তৈরি হবে স্থানীয় মুঠোফোন বিক্রেতা ও ব্যবসায়ীদের জন্য। এমন সিদ্ধান্তে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টিকে সাধুবাদ জানালেও বিক্রেতারা বলছেন তাদের হাতে এখনও অনেক পরিমাণ মুঠোফোন আছে, যা 16 ডিসেম্বরের মধ্যে বিক্রি না হলে ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন তারা। মুঠোফোন আমদানিতে অতিরিক্ত শুল্ক ছোট করে দিতে পারে তাদের ব্যবসার পরিধি, তাই শুল্ক কমানোর দাবি তাদের। এনআর পদ্ধতি চালু হোক, এটা আমরা পক্ষে আছি, কিন্তু সরকারকে যে 57% ট্যাক্স, এটা ব্যবসায়ী বা ভোক্তা বা কাস্টমার, এটা কারোর জন্যই কল্যাণকর নয়। সরকার যদি 15% করেও নেয়, এই সরকার টাকা তো জায়গা পাবে না। ম্যানুফ্যাকচারিং করতেছে, ওনাদের তো অবশ্যই প্রায়োরিটি বেশি, বাট আমরা যারা আনবো আমাদের প্রায়োরিটিও ওনাদের সাথে কাছাকাছি যেন রাখা হয়। ক্রেতারা বলছেন অবশ্যই এই সিদ্ধান্ত কার্যকর করা জরুরি, কিন্তু অফিসিয়াল ফোন কিনতে যে অতিরিক্ত ব্যয় তা যেন কমিয়ে নাগালের মধ্যে নিয়ে আসা যায় সেই প্রত্যাশা তাদের। আমি মনে করি এটা একদিক থেকে ভালো, সরকারের যে রাজস্ব আয় হওয়ার কথা সেটা ভালো মতো হবে। ট্যাক্স অ্যাড করতে হবে, লিগ্যাল ওয়েতে ফোন ঢুকবে, এটা ঠিক, কিন্তু ট্যাক্সটা আমার মতে ব্যালেন্স করে ঢুকানো উচিত। NEIR পদ্ধতি চালুর সিদ্ধান্তের পর আমদানি ফোনে শুল্ক কমানোর দাবিতে বিক্ষোভ ও দোকান বন্ধের কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগুচ্ছে সরকার। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি জানান, শুল্ক কমানোর বিষয়ে কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়ে চিন্তিত তারা। আমি ট্যাক্স দিয়ে মাল আনতে চাই, এখন ধরেন 57, 58, 59% যদি আমি দিই, 2 লাখ টাকার আইফোন তখন 3 লাখ টাকার উপরে চলে যাবে। তো এই টাকাটা দিবে কে? ভোক্তা দিবে না? এই দেশের মানুষ কত পার্সেন্ট ট্যাক্স দিলে এই ট্যাক্স দিয়ে আনলে এই মোবাইলটা সে কিনে অবাধে ইউজ করতে পারে? আপনি সেইটা মাথায় রেখে আমাদেরকে নিয়ে বসে একটা ট্যাক্স নির্ধারণ করেন। NEIR বাস্তবায়নে সরকারের তরফ থেকেও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যে। এর মধ্যে প্রবাসীরা 60 দিনের বেশি দেশে অবস্থান করলে তাদের ফোন নিবন্ধন করতে হবে। BMET রেজিস্ট্রেশন কার্ড থাকলে 3টি ফোন আনা যাবে বিনা শুল্কে, আর কার্ড না থাকলে আনা যাবে 2টি। এছাড়া বৈধ IMEI ফোনগুলোর স্বয়ংক্রিয় নিবন্ধন হবে বলে জানায় সরকার। আমদানিতে ট্যাক্স কমানোর ব্যাপারে NBR এর সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যেগুলো স্টকে আছে সেগুলোকে কিভাবে বৈধতা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং NBR এর সাথে কথা বলছি। সেই বিষয়টা আমাদের এখতিয়ারের বাইরে। NBR বাণিজ্য এবং অর্থ মিলে সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্তের জন্য আমাদেরকে সময় দেবে। আমরা সিগনিফিকেন্টলি কমানোর পক্ষে বলেছি। সরকারি লোক তো কোনো বিশেষজ্ঞরা বলছেন যে কোনো অনিরাপত্তা দূরীকরণে NEIR সিস্টেম চালু করা প্রয়োজন, তবে তা যেন গ্রাহক ও ব্যবসায়ী বান্ধব হয় সে নিশ্চয়তা দিতে হবে সরকারকে। দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, ব্যবহারকারীর নিরাপত্তা এবং আইডেন্টিটির স্বার্থে
এটা সবার জন্য একত্রিতভাবে কাজ করা উচিত। বিটিআরসির একটা বড় রোল আছে আস্থার জায়গা তৈরি করা, মোবাইল অপারেটরদের একটা রোল আছে তাদের সবার আস্থার জায়গাটা তৈরি করা। সো আস্থা যখন পাবে তখন আর আসলে এটা বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ঠিক আর কিছুদিন পরই এনইআইআর সিস্টেম চালু করতে যাচ্ছে বিটিআরসি। তবে বিদেশ থেকে বাংলাদেশে যে সেটগুলো সেগুলো আনার ক্ষেত্রে কত শতাংশ রাজস্ব দিতে হবে সেটা এখনও নির্ধারিত হয়নি, যদিও ব্যবসায়ীদের দাবি সেটা যাতে সহনীয় মাত্রায় থাকে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বেগম জিয়াকে নিতে আজ যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল তা আসছে না। এই অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে তার লন্ডন যাত্রা। সোমবার রাত 10টায় এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে মেডিকেল বোর্ড, যেখানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বৈঠক শেষে রাত 11:15টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান জুবাইদা। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি, তবে তার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষে জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন মেহরিন অ্যানি। অ্যানি, আজ যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি তো আসছে না, এর মানে খালেদা জিয়ার লন্ডন যাত্রা মানে অনেকটাই অনিশ্চিত এবং যাওয়া হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু এখন তার যেভাবে শারীরিক চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানে তিনি আসলে কতটুকু সুস্থ হয়ে উঠতে পারেন কিংবা তার সবশেষ শারীরিক অবস্থা কি পর্যায়ে রয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? গালিব, আপনি জানেন যে গতকাল রাতে একটি চিকিৎসকদের একটি বোর্ড মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসক যারা আছেন তারা যুক্ত ছিলেন। তার বেগম জিয়ার শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি নিয়ে তারা দেখেছেন এবং আপনি জানেন যে তার শারীরিক অবস্থা আসলে স্থিতিশীল রয়েছে, ভালো বলা যায় না, খারাপও বলা যায় না। কেননা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার যে লিভার জনিত যে রোগটি ছিল সেটি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তার যে কিডনি জনিত যে রোগ সেটি কিন্তু আবারও বেড়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি জানেন যে এই নিয়ে 2 দফা পেছালো এয়ার অ্যাম্বুলেন্স শিডিউল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা এবং 10 থেকে 12 ঘন্টা ফ্লাই করার মতো তার শারীরিক পরিস্থিতি না থাকার কারণে কিন্তু আবারও আসলে লন্ডন যাত্রায় পেছানো হলো এবং অনেকটা অনিশ্চিতই বলা চলে। আর সেই জায়গা থেকে যদি বলি যে এখানে আসলে যারা গতকালও এখানে চিকিৎসকরা ছিলেন এবং তারা বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি দেখা যাচ্ছে যে একটি রোগের প্যারামিটার ঠিক থাকলেও আরেকটি রোগ বেড়ে যাচ্ছে এবং মাল্টিপল ডিজিজ থাকার কারণে দেখা যাচ্ছে যে তাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখা হচ্ছে। একটি পরীক্ষা তার ভালো আসলেও কিন্তু আরেকটি শারীরিক যে জটিলতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো যে কারণে বলা যায় যে তার যে শারীরিক অবস্থা সেটি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলা যাচ্ছে না। আর আপনি জানেন যে এই যে তার শারীরিক অবস্থার উপরে কিন্তু মোটামুটি নির্ভর করছে তার লন্ডন যাত্রা এবং সেই বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু তার যাত্রা নিয়ে নানা গুঞ্জন ছিল এবং গতকাল আজকে সকাল 8টায় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং সেটির জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে যে বিমান সিভিল এভিয়েশনের কাছে যে অনুমতি চাওয়া হয়েছিল সেটি কিন্তু গতকালই আবার সেই অনুমতি বাতিলের আবেদন করে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এবং সেই জায়গা থেকে কিন্তু সিভিল এভিয়েশন সেটি কালকেই কিন্তু সেই আবেদন মঞ্জুর করে এবং তার পরপরই কিন্তু আবারও বেগম জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়ে এবং তার শারীরিক অবস্থার উপরই মূলত নির্ভর করছে যে তার লন্ডন যাত্রা সামনে হবে কি হবে না। তো গালিব, এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ এবং পরবর্তীতে যদি কোনো ধরনের ব্রিফিং হয় তাহলে আপনাকে পরবর্তী আপডেট জানানো হবে। শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণে আপাতত লন্ডন যাত্রা হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দেশেই তার আপাতত চিকিৎসার সবশেষ অবস্থা জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন মেহরিন অ্যানি। বিগত 16 বছরে আওয়ামী সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন, বিচার সহ সব খাতকে ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের জীবনমান উন্নয়নে 1 বছরে
50 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করবে বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না। আরো জানাচ্ছেন শাহাদাত অব্র। নাম আমরা দিয়েছি দেশ গড়ার। বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শিরোনামে 7 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সময় নিজের জন্য ব্যয় না করে বিগত 16 বছরে আওয়ামী সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন বিচার সহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে নারীদের জীবনমান উন্নয়নে 1 বছরে 50 লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করবে বিএনপি। নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে, যে এখানে শালম্বদে উপস্থাপন করেছে, এটি ও তুলে ধরেছে তোমাদের সামনে। আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের জায়গা করে দেওয়া হবে। স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি ধাপাধাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে, স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং নেই। এর আগে সকালে একই অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, বহু রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম পথ খুঁজে পেয়েছে, তাই ভোট দিতে যারা বাধা দেবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না বলেও মন্তব্য করেন তিনি। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সভাপতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে শিক্ষকের ভূমিকা নিতে হবে ছাত্রদলকে। যে কোনো একজন প্রশিক্ষিত কর্মী, রাজনৈতিক দলের প্রশিক্ষিত কর্মী হচ্ছে জনগণের শিক্ষক। সেই শিক্ষকতার কাজ আপনারা করবেন সামনের নির্বাচনে। আরো বলেন, দল ঘোষিত 31 দফা প্রস্তাবে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নারীদের ক্ষমতায়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। থেকে উপলব্ধি করবেন। শাহাদাত অব্র, এখন ঢাকা। জামায়াত সহ সমমনা 8 দল আসন সমঝোতার ভিত্তিতে 300 আসনে প্রার্থী ঘোষণা করবে এবং একটি আসনে 8 দলের একজনই প্রার্থী থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা 8 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আরও জানান, মঙ্গলবার থেকেই তাদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। জামায়াতে ইসলামী এখনও 5 দফার দাবিতে সোচ্চার আছে বলেও জানিয়েছেন তিনি। এক আসনে 8 দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। যেখানে 8 দলের একজন ক্যান্ডিডেট থাকবে, 8 দলের অন্য কোনো দল সেখানে ক্যান্ডিডেট দিবে না। আগামী কাল থেকেই আমরা সেই প্রার্থী বাছাইয়ের কাজটার হোমওয়ার্ক শুরু করব। একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কিভাবে দিচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনো আছে। আজকেও আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। খেজুরের কাঁচা রসের সুমিষ্ট স্বাদ পেতে মানুষের পাশাপাশি ছুটে আসে বাদুড়ও। আর এই বাদুড়ের লালা থেকেই ছড়ায় নিপা ভাইরাস, যা বাড়াচ্ছে মৃত্যু ঝুঁকি। বিশেষ করে এই ভাইরাসে শহরের চেয়ে গ্রামাঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছেন বেশি। বগুড়া থেকে জানাচ্ছেন রাজীব সেলিম, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। প্রকৃতিতে হিমেল আমেজ, সকালে কুয়াশা আর ঠান্ডা বাতাস। কুয়াশাচ্ছন্ন পথঘাটের পাশেই দেখা যাচ্ছে গাছিদের ব্যস্ততা। প্রতিদিন সন্ধ্যার আগেই গাছের সাথে রস সংগ্রহের হাড়ি বেঁধে দেন গাছিরা। সারা রাত রস জমা হয় হাড়িতে। আর এই সুমিষ্ট রসের স্বাদ পেতে কখনো কখনো ছুটে আসে নিশাচর বাদুড়। আর এই বাদুড়ের লালা থেকেই ছড়ায় নিপাহ ভাইরাস। ভোরের আলো ফোটার আগে গাছিরা যখন রসের হাড়ি নামান, তখন এই সুমিষ্ট রসের সাথে লুকিয়ে থাকা মৃত্যু ঝুঁকিও নীরবে পৌঁছে যায় মানুষের কাছে।
বাদুরবাহিত এই ভাইরাস থেকে বাঁচতে শহরের সচেতন অনেকেই রস পান করা প্রায় বন্ধ করলেও বহু গ্রামীণ মানুষের ধারণা রস নিরাপদ। সকালবেলা খেজুরের রস খাইতে খুব মজা লাগে, ভালো লাগে, তো ঠান্ডা লাগে তবুও আমরা রসটা খাই। ভাইরাসের কি বিষয় আমার কিছু জানা নাই। গাছ থেকে যে সময় নামায় জিনিসটা রসটা নামে ওই ইয়াটা ছাকনায় দেয়, ছাকনায় দিয়ে ওটা সুন্দর করে পরিষ্কার করে খাওয়া হয়। যখন ছাকনা দেয় তখন ভাইরাস হয় না, ভাইরাস কোনো বিষয় না। এগুলো আমরা রস শীতে এবং শীতের মৌসুমে খুব একটা ভালো, একটা শীত লাগে তবুও খেতে আপনি মন চায়। ভাইরাসকেও দেখতে পাচ্ছি না, ভাইরাসের জন্য তো কোনো ইয়া নাই, মানুষ তো খাচ্ছে, আমরা যত্ন করি লাগাই, যত্ন করি পারি, যত্ন করি খাওয়াই। চিকিৎসকরা বলছেন পরিষ্কার পাত্র ঢেকে ব্যবহার করলেও বাদুরের লালা বা স্পর্শে রস দূষিত হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই কাঁচা রস একেবারেই না খাওয়ার পরামর্শ তাদের। চিকিৎসক হিসেবে আমাদের এইটুকুই দায়িত্ব যে প্রথমে তাকে সচেতন করা, যাতে সে খেজুরের রস এভাবে খোলাভাবে পান না করে। ঢেকে রাখলেও অনেক সময় তার রস এই পাত্রের মধ্যে চলে যায়। কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকতে হবে। রাজীব সেলিম, এখন বগুড়া। উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা প্রতিনিয়তই নিম্নমুখী হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, বাড়ছে ঠান্ডাজনিত রোগও। শীতের মধ্যে জনজীবনের আরও খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং ফেনীর দাউদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতে যাচ্ছি মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, শুভ সকাল আপনাকে। মেহেরপুরের শীতের পরিস্থিতি জানাবেন আমাকে, এবং আরেকটু জানাবেন শীতের তীব্রতায় তো শ্রমজীবী মানুষদের ভোগান্তি হচ্ছে, কেমন দেখছেন তাদের ভোগান্তি? লাইবা, শীতের সকালের শুভেচ্ছা আপনাকেও। আসলে মেহেরপুর কিন্তু শীতের জেলা হিসেবে পরিচিত, অর্থাৎ প্রতি বছরেই কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু মেহেরপুর জেলাতে অধিকাংশ দিনই থেকে যায়। মেহেরপুর পাশাপাশি চুয়াডাঙ্গা, এই দুই জেলা। তবে এবার কিন্তু একটু আগে ভাগে মেহেরপুরে শীত এসেছে এবং তাপমাত্রা কিন্তু দিন দিন ক্রমেই নিম্নমুখী হচ্ছে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুরে সকাল 6টার সময় 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস তারা। এর পাশাপাশি বাতাসের আর্দ্রতা কিন্তু 96% ছিল, অর্থাৎ শীতের পাশাপাশি কিন্তু উত্তরের হিমেল হাওয়া রয়েছে, যার ফলে জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যার জন্য সবচাইতে বিপাকে পড়েছে কিন্তু যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ হিসেবে যদি আপনাকে বলি, একদিকে তাদের কাছে যেমন শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, অন্যদিকে তাদের কিন্তু এই যে অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু সকালে ঠিক মতো কাজ করতে পারছে না, যার ফলে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আমি কয়েকজন রিক্সা চালক এবং শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে দিন দিন নিত্য পণ্যের মূল্য যে হারে বাড়ছে, তাতে করে তাদের যদি আয় রোজগার কমে যায় সেক্ষেত্রে তাদের দিন চালানোই কঠিন হয়ে যাবে। আবার সামনে হচ্ছে জানুয়ারি মাস, অনেকেরই সন্তান রয়েছে, তাদেরকে স্কুলে ভর্তি করতে হবে, বই খাতা এগুলো কিনতে হবে, তাই তাদের কিন্তু বাড়তি রোজগারের দরকার, কিন্তু অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু কাজ পাচ্ছে না, যার ফলে তারা কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় রয়েছে। এর পাশাপাশি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই অতিরিক্ত শীতের কারণে ঠান্ডা বা আবহাওয়া জনিত রোগীর সংখ্যা কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতালে বাড়ছে, তাই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। লাইবা, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতি। লাইবা। মুন্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মুন্নার কাছ থেকে জানছিলাম মেহেরপুরের শীতের শ্রমজীবী মানুষদের ভোগান্তি নিয়ে। এবারে চলে যেতে চাই ডালিমের কাছে, তিনি রয়েছেন ফেনীতে। ডালিম, আপনি একটু জানাবেন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন, আর ডাক্তাররা কি বলছেন? লাইভা, ফেনীতে বলা যায় হঠাৎ করেই শীত নেমে গেছে। আমরা আজকে সকালে 6টায় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। স্থানীয় যে আবহাওয়া অফিস রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালে ফেনীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, এর আগে ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শীতের যে তাপমাত্রা সেটি কমছে এবং বাড়ছে, এর মধ্যে যাচ্ছে।
আমরা কথা বলেছি স্থানীয় যে আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে আরো যেটি জানিয়েছেন যে বাতাসের আর্দ্রতাও কিন্তু 96% ছিল। সব মিলিয়ে ফেনী যে শীত পরিস্থিতি সেটি ক্রমাগত বাড়ছে, যার কারণে শ্রমজীবী মানুষ রয়েছে যারা রয়েছে এবং শিশু থেকে বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হয়েছে। আমরা গতকালই রাতে কথা বলেছিলাম ফেনী 250 শয্যার যে সদর হসপিটাল রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অন্য সময় যেখানে তাদের যে শয্যা সংখ্যা 250টির বিপরীতে কিন্তু সেখানে প্রায় 600 থেকে 700 রোগী কিন্তু ভর্তি রয়েছে। এর অধিকাংশ রোগী কিন্তু জ্বর, সর্দি, কাশি সহ ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু শিশুরা রয়েছে। ডাক্তাররা যেটি বলছেন যে হঠাৎ করেই যে গরমের পরিস্থিতি, এরপরে যে শীত হঠাৎ করে চলে আসা, শীত এবং গরমের কারণে কিন্তু শিশু এবং বৃদ্ধরা বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে, যার ফলশ্রুতিতে হাসপাতালে রোগীর যে চাপ সেটি বাড়ছে। ডাক্তাররা যেটি পরামর্শ দিয়েছেন যে এই যে শীত পরিস্থিতিতে বৃদ্ধ এবং শিশুদেরকে একটু শুষ্ক রাখা এবং গরম পানি খাওয়া এবং সর্দি কাশিতে চিকিৎসা নেয়ার জন্য এবং হসপিটালে ভর্তি করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। অপরদিকে আমরা যেটি দেখেছি যে আজকে সকালেই শহরের বিভিন্ন মোড়ে এবং গ্রামে যে শ্রমজীবী মানুষ রয়েছেন শীতের কারণে কিন্তু তারা কষ্ট করছেন। বিশেষ করে ফেনী শহরের ট্রাঙ্ক রোডের যে শ্রমজীবীর হাট রয়েছে, যেখানে আমন ধান কাটা সহ সবজি সহ বিভিন্ন কাজে যেসব শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে শীতের এই যে তীব্রতা বেড়েছে, যার ফলশ্রুতিতে তাদের শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে রাত যাপন করতে হয়। এই পরিস্থিতিতে তাদের জন্য রাত যাপন করাটা খুব বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কিন্তু শীতের কারণে যে অন্যান্য যে কর্মক্ষেত্র সেটিও কিন্তু কমে এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে শীত বাড়ার কারণে কিন্তু শহরের যেই শীতবস্ত্র সামগ্রী রয়েছে সেগুলোরও বিক্রি বেড়েছে। এই ছিল ফেনীর দাউদপুর এলাকা থেকে আমাদের কাছে সর্বশেষ। শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ। বিশেষ করে এই জেলার হাওর, জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ সহ একাধিক কারণে ঝুঁকিতে রয়েছে এই ভাটি অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মাঝারি ধরনের ভূকম্পে ধসে পড়তে পারে জেলার শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। জলজোছনার সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জ, যেখানে 6 মাস শুকনো ও 6 মাস থাকে অথই জল। তবে প্রতি বছর সুনামগঞ্জবাসী বন্যা আতঙ্কে সময় পার করলেও বর্তমানে জেলাটিতে বিরাজ করছে ভূমিকম্প আতঙ্ক। পৌর শহর থেকে 60 কিলোমিটার দূরে ডাউকি ফল্টের অবস্থান। সক্রিয় এই ফল্ট লাইনের কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চল। টেকটনিক প্লেটে অবস্থান হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চল রয়েছে উচ্চ ঝুঁকিতে। ফলে ভূমিকম্পন বলয় হিসেবে 2019 সালে সুনামগঞ্জ শহরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ। জেলার পৌর শহরের ডিএস রোড এলাকায় অবস্থিত পৌর বিপণী মার্কেট, যেখানে অর্ধ শতাধিকের বেশি দোকান রয়েছে। 1 দশক আগেই এই মার্কেটকে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। তবে তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ভবনের 3 তলার উপরে নির্মাণ করা হচ্ছে একের পর এক নতুন স্থাপনা। ফলে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে হাজারের বেশি বহুতল ভবন। বিল্ডিং কোড, স্টেক ব্যাক কোনো কিছুর তোয়াক্কা না করেই তৈরি করা হচ্ছে এসব ভবন। এতে পৌর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়েও উঠছে প্রশ্ন। তবে চলতি বছরের 21 সেপ্টেম্বর সুনামগঞ্জ ও সিলেট এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে। সবশেষ 21 নভেম্বর সারা দেশে 5 মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়ে জেলার মানুষ। প্রশাসন সহ সবাই যদি সচেতন না হন তাহলে ভূমিকম্পে সুনামগঞ্জ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই অপরিকল্পিত নগরায়নের ফলে আবারও যদি সুনামগঞ্জে ভূমিকম্প হয় তাহলে আমরা হয়তো বা আবারও কালিদর সাগরে পতিত হব। বিল্ডিং সম্পর্কিত টেকনোলজিস্ট আছেন, তারা এ ব্যাপারে সম্মিলিতভাবে প্রশাসনের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবেন যাতে আমরা কোনো ঝুঁকির মধ্যে না থাকি। স্থাপনাগুলো চিহ্নিত করে এগুলো সংস্কার বা এগুলো থেকে প্রাণহানি ঠেকানোর জন্য মানুষকে সরানোর উদ্যোগ নেওয়া উচিত। যারা আমরা অনুমোদন দিতেছে তারা এগুলার তদারকি নাই, যার ফলে মানে রিস্কের মধ্যে আছি আমরা।
এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন আবারও ভূমিকম্প হলে শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, প্রাণহানি ঘটতে পারে হাজার মানুষের। এই শহরে পরিত্যক্ত এবং জরাজীর্ণ ভবন ধসে পড়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে সরকারি ভবন হলে তার দায়ও কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের। আমি মনে করি ভূমিকম্প নিরোধক নয় এমন ভবন এই শহরে না থাকাই ভালো। এদিকে পৌর কর্তৃপক্ষ তাদের গাফিলতির কথা স্বীকার করে বলছে জেলার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। আর বহুতল ভবন নির্মাণের অনুমতির ক্ষেত্রে গাইডলাইন ফলো করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা পুরোটা সার্ভে শেষ করতে পারিনি, শুধুমাত্র 2 নং ওয়ার্ডে কমপ্লিট করেছি। তা আশা করি আমরা সপ্তাহখানেকের মধ্যে পুরো পৌর এলাকায় কতটুকু ভবন ঝুঁকিপূর্ণ আমরা এটা খুঁজে বের করতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং আপনার বিনিয়োগ নিরাপদ করার জন্য ভূকম্পন সহনীয় যে বিধান আছে সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতেছি। 1797 সালে সিলেট অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে সুনামগঞ্জ অন্তত 287 জনের প্রাণহানি ঘটে। এখন সুনামগঞ্জ। পানি প্রবাহ না থাকলেও টাঙ্গাইলের কালিহাতী সখীপুর আঞ্চলিক সড়কের পাশে 9 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পিসি গার্ডার ব্রিজ। স্থানীয়রা বলছেন পানি প্রবাহের জন্য নদী নালা খাল বিল না থাকায় সড়কের পাশে প্রয়োজন নেই এমন ব্রিজের। সরকারি অর্থ লুটপাটের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ শুরু করেছে বলে দাবি তাদের। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ চালুর কথা জানায় সড়ক বিভাগ। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের কালিহাতী সখীপুর আঞ্চলিক সড়কের পাশে খিলগাতি গ্রাম। এই গ্রামে চলতি বছরের ফেব্রুয়ারিতে 9 কোটির বেশি টাকা ব্যয়ে 35 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। পরে এস অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারিতে। ব্রিজের উত্তর পাশে আছে কয়েকটি বসতবাড়ি ও দক্ষিণ পাশে সড়ক ও পারবাঁধা পুকুর। তবে নেই কোনো নদী, খাল, বিল বা জলাশয়। স্থানীয়দের দাবি পানি প্রবাহের জন্য নদী নালা, খাল, বিল না থাকায় এই সড়কের পাশে ব্রিজের কোনো প্রয়োজন নেই। সরকারি টাকা লুটপাটের জন্য এমন প্রকল্প বাস্তবায়নের অভিযোগ তাদের। এখান থেকে বাড়িঘর সম্পূর্ণ বাড়িঘর, তাহলে আমরা এখানে পানি যদি যাওয়া আসা না চলে তাহলে আমরা ব্রিজটা কি হবে? পানি নিষ্কাশনের কোনো প্রয়োজন নাই এখানে। আর আমি মনে করি যে এই ব্রিজ এখানে করা মানেই যে রাষ্ট্রের টাকা অপচয় করা, লুটপাট করার জন্য তো এটা ওনারা রাস্তা বানিয়ে যেতেছে। সরকারের একটা বিরাট অঙ্কের টাকা অপচয় হচ্ছে, যেহেতু এটা অনর্থক আমাদের এখানে ব্রিজটা কোনো কাজে লাগছে না। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এর আগে একই জায়গায় 33 মিটার জরাজীর্ণ বেইলি ব্রিজ ছিল। পানি প্রবাহ বন্ধের সুযোগ নেই বলে পিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সড়কের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই পানি প্রবাহ চালু হবে বলে দাবি করেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। বেইলি ব্রিজটা ছিল আর কি সরু আর কি, আর এখন হলো পার্মানেন্ট ব্রিজ করতেছে কি আমরা। এটা আমাদের বিআইডব্লিউটি এরও ক্লিয়ারেন্স আছে, তারপরে আমাদের ব্রিজ ডিজাইনের লোকজন মন্ত্রণালয় সবাই ভিজিট করে দেখে এখানে ব্রিজ করার জন্য অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে ব্রিজের কাজ শেষ হয়েছে মাত্র 25%। নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। রেলওয়ের দুটি অতি প্রয়োজনীয় যন্ত্র রেল কাটিং ও ড্রিল মেশিন। রেলের বিভিন্ন যন্ত্রাংশ মেরামতে বিদেশ থেকে যন্ত্র দুটি আমদানি করতে হয়। এতে বেশি অর্থ ব্যয়ের পাশাপাশি আমদানি করা মেশিন হাতে পেতেও সময় লাগত অনেক। সম্প্রতি স্বল্প খরচে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে রেলের ওয়ার্কশপেই মেশিন দুটি তৈরি করছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাবনার পাকশি বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার। মোহাম্মদ সোহাগের ছবিতে মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। রেল লাইন ফেটে বা ভেঙে গেলে কিংবা রেলের কোনো দুর্ঘটনা ঘটলে জরুরি ভিত্তিতে যে মেশিন দুটির প্রয়োজন হয় তা হল রেল কাটিং ও ড্রিল মেশিন। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষ জার্মানি থেকে মেশিন দুটি আমদানি করে আসছে। রেল কাটিং মেশিন আমদানি করতে 7 লাখ আর ড্রিল মেশিন আমদানিতে খরচ হতো 10 লাখ টাকা। সম্প্রতি পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগের প্রকৌশলী নাজিব কায়সার দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম খরচে রেল কাটিং মেশিন এবং ড্রিল মেশিন তৈরি করেছে। রেল দুর্ঘটনার পর সময় মতো
মেশিনগুলো পাওয়া যেত না দেখে এই কাজ হাতে নেন তিনি। এই বিলম্ব সময়টা যাতে আমরা কমাতে পারি সেই চিন্তা থেকে আমার এই মেশিনটা বানানো প্ল্যানিং ছিল। সেই হিসেবে আমি কাটিং মেশিনটা প্রথমে বানিয়েছি এবং কাটিং মেশিন আমি অত্যন্ত অল্প খরচে এবং অল্প সময়ে এটা বানাতে সক্ষম হয়েছি। আমার ওয়ার্কশপে এটা আমি এখন বানাতে পারছি। শুধু তাই না, কাটিং মেশিনের সফলতার পরে আমরা এখন ড্রিলিং মেশিনও বানাতে সক্ষম হয়েছি, যেটি আমাদের অত্যন্ত অল্প খরচেই নির্মাণ করা সম্ভব হয়েছে। স্থানীয় ওয়ার্কশপে মেশিন দুইটির তৈরিতে অংশ নিতে পেরে খুশি শ্রমিকরা। বাইরে থেকে এটা আমদানি নির্ভর ছিল, জার্মানি থেকে নিয়ে আসা হতো, তো এটা অনেক সময় সাপেক্ষ বিষয় এবং সরকারের অনেক অর্থ ব্যয় হতো। ওইটা চিন্তা করেই আমরা দেশীয় ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে এটা তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছি এবং আমরা কাজ করেছি। মেশিনটা বানানো সফল হয়ে অনেক ভালো লাগছে। আমার বাইরে থেকে আর মেশিন না হলেও চলবে, আমার এখান থেকে অনেক নতুন নতুন মেশিন বানানো যাবে। বাইরের থেকে ইনপুট করে নিয়ে আসতো ওই মেশিনগুলি যত দূরত্ব কাটে তার থেকে আমরা যেগুলি বানাচ্ছি সেই মেশিনগুলি তার অর্ধেক সময়ে কাটছে। পরীক্ষামূলক ব্যবহারে মেশিন দুটি সফল হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে রেলওয়ের ওয়ার্কশপগুলিতে মেশিনগুলো পাঠানো হবে জানান রেলের এই কর্মকর্তা। খুব অল্প খরচে আমরা এটা তৈরি করতে পারতেছি। তা এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা বাণিজ্যিক ভিত্তিতে এটা তৈরি করে আমাদের বিভিন্ন লোকেশনে বিভিন্ন গ্যাংয়ে আমরা সাপ্লাই দিতে পারবো। এতে আমাদের অর্থ সাশ্রয় হবে এবং রেলপথে রক্ষণাবেক্ষণ সহজভাবে করা যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরিকৃত রেল কাটিং মেশিন দিয়ে মাত্র 1 মিনিট 20 সেকেন্ডের মধ্যে রেল লাইনকে দ্বিখণ্ডিত আর ড্রিল মেশিন দিয়ে 30 সেকেন্ডে লাইন ছিদ্র করা সম্ভব হচ্ছে। মাসুদ জানা, এখন পাবনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাপানে অন্তত 30 জন আহত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের 90,000 বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে সুনামি সতর্কতা জারির পর তা শিথিল করে দুর্যোগকালীন নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তর উপকূলে 2 থেকে 2.5 ফুট উচ্চতার ঢেউ আশ্রয় পড়তে দেখা গেছে। আগামী 1 সপ্তাহে আফটারশক আঘাত হানার শঙ্কা থাকায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মন্ত্রিসভার সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ও জরুরি সেবাদানকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী জাপানে ভূমিকম্প তীব্রতা নির্ধারণের 1 থেকে 7 মাত্রার স্কেলে হাসিনোহে শহরে উচ্চ 6 মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। এর অর্থ সোমবারের ওই ভূমিকম্প আঘাত হানার সময় হামাগুড়ি ছাড়া নড়াচড়া করা সম্ভব ছিল না। তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে জাপান ও চীনের মধ্যে হওয়া আগের চুক্তিগুলোকে লঙ্ঘন করছে টোকিও। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে চীনা গণমাধ্যম CGTN। এদিকে চীনের স্বাভাবিক মহড়া ও প্রশিক্ষণ কার্যে ব্যাঘাত না ঘটাতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। শনিবার হাওয়াই দ্বীপপুঞ্জে চীনের বিরুদ্ধে জাপানের সামরিক বিমান লক্ষ্য করে রাডার নজরদারির অভিযোগ তোলে টোকিও। আরও বিস্তারিত জানাচ্ছেন অর্ণপ্রসাদ। নভেম্বরে তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত বক্তব্যের পর থেকে তলানিতে টোকিও বেইজিং সম্পর্ক। এটি নিয়ে উভয় দেশই বেশ কয়েক দফায় নিজ দেশের নাগরিকদের একে অপরের ভূখণ্ড ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করে। বিতর্কের জেরে চীনে আটকে যায় কয়েকটি জাপানি চলচ্চিত্রের মুক্তিও। এছাড়া শনিবার নতুন করে হাওয়াই দ্বীপপুঞ্জে চীনের বিরুদ্ধে জাপানের সামরিক বিমান লক্ষ্য করে রাডার নজরদারির অভিযোগ তোলে টোকিও। এ ঘটনায় ইতোমধ্যে নিন্দা জানিয়েছে জাপান। তবে ভিন্ন অভিযোগ করে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানকে চীনের স্বাভাবিক মহড়া ও প্রশিক্ষণে ব্যাঘাত না ঘটানোর আহ্বান জানান। 中方在有关海空域开展演训活动符合国际法和国际惯例，相关操作专业规范无可非议。এদিকে জাপান চীন চলমান উত্তেজনার পর থেকেই দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত আগের চুক্তিগুলোকে মূল্যায়ন করছে চীনা গণমাধ্যমগুলো। সম্প্রতি দেশটির গণমাধ্যম CGTN জাপানের বিরুদ্ধে চুক্তিগুলো লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির তালিকায় জার্মানির পরেই ছিল জাপান। এ কারণে নাৎসি বাহিনীর পতনের পর ও জাপানের হিরোশিমা নাগাসাকিয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার জেরে মুখ থুবড়ে পড়ে জাপান। এরপর যুদ্ধ পরবর্তী টোকিওর সঙ্গে চীন সহ বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক জোরদারের আইনগত ভিত্তি তৈরি করে কায়রো ও পটসডাম ঘোষণা। 1943 সালের কায়রো ঘোষণা অনুযায়ী জাপান চীনের কাছে মাঞ্চুরিয়া, ফরমোসা ও পেঙ্গাডোরেসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর 2 বছর পর জার্মানির পটসডামে বৈঠকে বসে তৎকালীন বিশ্ব নেতারা। সেখানে সিদ্ধান্ত হয় কায়রো ঘোষণার সিদ্ধান্তগুলো মেনে চলবে জাপান। পাশাপাশি জাপানের সার্বভৌমত্ব, হনশু, হোক্কাইডো, কিউশু, শিকোকু দ্বীপপুঞ্জ ও আলোচনায় যে ছোট দ্বীপগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া 1972 সালে চীন জাপান ঐতিহাসিক চুক্তিতে চীন জাপানের কাছ থেকে বিশ্বযুদ্ধের সময়কার ক্ষতিপূরণও মওকুফ করে। পাশাপাশি দেশ দুটির মধ্যে সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগ নেয় তৎকালীন দুই দেশের নেতারা। তবে সাম্প্রতিক সময়ে তাকাইচি প্রশাসন এই নীতিগুলো লঙ্ঘন করছে বলে অভিযোগ সিজিটিএন-এর। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের যৌথ সামরিক মহড়া শুরুর যে চিন্তাভাবনা, এটিকে ভালোভাবে নিচ্ছে না বেইজিং। ইতোমধ্যে বেশ কয়েকবার এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে জাপানকে আগের চুক্তি মেনে চলার আহ্বানও জানায় চীন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবারে জানাবো দেশের ক্রীড়াঙ্গনের খবর। অবকাঠামোগত সমস্যা, অনুশীলনের অপ্রতুলতা ও কোচিংয়ের সীমাবদ্ধতায় অনেকটাই ধুঁকছে দেশের অন্যতম জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। আন্তর্জাতিক সাফল্যের ক্ষেত্রে এখনও বেশ কিছু সীমাবদ্ধতা নিয়েই এগোতে হচ্ছে দেশের শাটলারদের। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। দেশের ব্যাডমিন্টনে করুণ অবস্থা। পর্যাপ্ত অনুশীলনের স্বল্পতা, নিয়মিত ঘরোয়া লিগ না হওয়ায় পিছিয়ে পড়ছে দেশের শাটলাররা। দেশের আনাচে কানাচে প্রতিভাবান খেলোয়াড় থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক ইনডোর কোর্টই এখন আন্তর্জাতিক মানের নয়। আধুনিকায়নের দিক থেকেও বেশ খানিকটা পিছিয়ে দেশের ব্যাডমিন্টন। প্রশিক্ষণের ক্ষেত্রে আছে বড় বাধা। দেশের বেশিরভাগ শাটলার নিয়মিত কোচিং পেলেও নেই আধুনিক ট্রেনিং সুবিধা, ভিজুয়াল অ্যানালাইসিস, ফিজিওথেরাপি বা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। সীমিত সুযোগ সুবিধার মাঝেও কানাডা ওপেনে ব্রোঞ্জ পদক জিতেছেন দেশের শাটলাররা। ইতিবাচক দিক, 2025 সালে ইতিমধ্যেই 10টি টুর্নামেন্ট খেলে ফেলেছেন শাটলাররা। পরবর্তী বছরও এই ধারাবাহিকতা বজায় রাখলে মিলবে সরাসরি অলিম্পিকের টিকিট। বছরে 10 থেকে 12টা টুর্নামেন্ট আমাদের খেলতে হবে। আমরা এই বছরে এখন পর্যন্ত 8টা খেলছি, বাংলাদেশে আছে 2টা, 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, তো 10টা হবে আর কি। তো সামনের বছরে যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আর কি আমরা অলিম্পিক খেলার সুযোগটা পাবো। নারী খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ আরও বেশি। নিরাপদ ট্রেনিং পরিবেশ, অভিজ্ঞ মহিলা কোচ এবং পারিবারিক সমর্থন সবই সীমিত। তবু সাম্প্রতিক সময়ে উঠে আসছে বেশ কিছু প্রতিভাবান শাটলার। যেহেতু একটা মেয়ে মানুষ আমরা, আমাদের তো বাধা থাকবেই, প্রতিবন্ধকতা থাকবেই। এলাকা থেকেও সবসময় মানে খারাপ ভাবে দেখতো যে মেয়ে মানুষ ট্রাকস্যুট পরে, ছেলেদের ড্রেস পরে, এইগুলো অনেক কথাবার্তা হয়তো শুনতাম। তো কখনো এগুলোতে কান না দিয়ে বাবা মার সাপোর্ট ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, তো ওইভাবে উঠে আসা আর কি। বাইরে নিজের টাকা খরচ করে আসলে খেলা আমাদের বাংলাদেশে অন্তত সম্ভব না। প্রথমে ফার্স্ট যখন খেলা শুরু করি তখন তো আর কি, যেহেতু মেয়ে মানুষ খেলাধুলা করবে, এগুলা তো আর কি হচ্ছে, আমার যেহেতু গ্রামের মেয়ে ছিলাম, মানুষ ভালো চোখে দেখতো না, অনেক কথাই বলতো, বাট বাড়ির লোকের সাপোর্ট ছিল, বাবা মার সাপোর্ট ছিল, এর জন্য আর কি উঠতে পারছি বা প্র্যাকটিস করে যাইতে পারছি। যথারীতি পৃষ্ঠপোষকতার অভাব আর আর্থিক সংকটকে দায়ী করলেন ফেডারেশনের কর্তা। আমরা তো আমাদের ফান্ড দিয়ে এসএ গেমস করছিলাম, ইভেন তো আমাদেরকে বলা হয়েছে যে বাইরের কোচ আনলে সেটা পেমেন্টটা করবে এনএসসি বা এরকম। তো আমরা কোচ আনছি, 3 মাস করছি, এসএ গেমস হয় নাই, ওইটা তো আমাদের নিজস্ব অর্থায়নে করছি ফেডারেশন থেকে। আচ্ছা, হ্যাঁ, করে ওই ফান্ড কিন্তু এখনো আমরা পাই নাই। ন্যাশনালে প্র্যাকটিস দিব আর লিগ করার খুবই চেষ্টা করতেছি, হ্যাঁ, সামনের মাসে অথবা ইলেকশনের আগেই। আচ্ছা, ইচ্ছা করলে ওরা কিছুটা টাকা পাবে। বাংলাদেশি শাটলারদের সম্ভাবনা অনেক, প্রয়োজন শুধু আধুনিক সুবিধা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধারাবাহিক পৃষ্ঠপোষকতা। তাহলেই আন্তর্জাতিক মঞ্চে আরো উজ্জ্বল হতে পারে লাল সবুজের ব্যাডমিন্টন। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে একের পর এক খুনের ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিচারহীনতাই মূল কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা। এনইআইআর চালুর খবরে মুঠোফোনের দাম নিয়ে দুশ্চিন্তা, শুল্ক কমানোর দাবি, গ্রাহক ও ব্যবসা বান্ধব ব্যবস্থাপনার তাগিদ।
বেগম খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, স্লট বাতিলের আবেদন, অনিশ্চিত লন্ডন যাত্রা। ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ, মাঝারি ভূকম্পে জেলার বহু ভবন ধসে পড়ার শঙ্কা, দ্রুত পদক্ষেপের তাগিদ। এবং শীতের আমেজে গ্রামগঞ্জে রস খাওয়ার ধুম, নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে, কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।